বলছি সাংস্কৃতিক অঙ্গনে যারা আমাদের আওয়ামী লীগ গভর্নমেন্টের মাফিয়া গভর্নমেন্টের আ যারা সহযোদ্ধা ছিল, সহচর ছিল তাদেরকে রুখে দিতে হবে এখনই। আমরা নুসরাত ফারিয়ার কথা জানি, আমরা নিপুণের কথা জানি, আমরা জায়েদ খানের কথা জানি, আমরা শাহরিয়ার নাজিম জয়ের কথা জানি। এরা কি এত ভালো হয়ে গেছে? মানে খুব ভালো, খুবই ভালো এরা। হঠাৎ ভালো হয়ে গেছে এরা। আ বাংলাদেশের 90s এ যারা 90s এর ঘরে যারা জন্মগ্রহণ করেছেন সবাই কমবেশ চিনেন। ফিডব্যাক বা ব্যান্ডের একজন শিল্পী এবং আ সুপরিচিত মোটামুটি কিছু কাজও করেছে এর বাইরে। সো সবকিছু মিলে এমনও না যে বাংলাদেশের মানুষ সবাই তাকে চেনেন। চেনার কথা না যারা গান শোনেন কম বা গানের জগতের সাথে জড়িত না তারা না চেনার কথা। বাট এখন তাকে সবাই কমবেশ সবাই আ চিনতে পেরেছে। এবং চেনার সবচেয়ে বড় কারণ হচ্ছে উনি একটা রিসেন্টলি একটা বক্তব্য দিয়েছেন, মন্তব্য করেছেন। খুব দুঃসাহসিক একটা কাজ করেছেন ডেফিনিটলি এটা বলতে হয় এবং পাশাপাশি হচ্ছে এত বড় স্পর্ধা এবং উনি কথা বলার সাহস যে কোত্থেকে পেয়েছে আমি ঠিক জানি না। কি বলেছেন আপনারা সবাই কমবেশ জানেন। আমাদের হাসনাত আব্দুল একটা মিডিয়ার সামনে কথা বলেছেন এবং উনি বলেছেন বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এই ধরনের একটা কথা বলেছে। উনি ঠিক এক্সাক্টলি এটাকে বিদ্রুপাত্মক যদি বলি বা এটা নেগেটিভলি বলেছে, খারাপ ভাষায় বলেছে। ঠিক তার চেয়েও বেশি বলেছেন। কেমন বলেছে? মানে এটা পূর্বাভাস টাইপের একটা ইয়ে দিয়েছে আবহাওয়াবিদের মতো। "ডরাস কা জিহাদি ভাই, আ ফাঁসি তো খুবই মামুলি জিনিস। তা হয় কারাগারের অভ্যন্তরে" এটা একটা কথা বলেছে। "কেউ স্বচক্ষে তা আজ অব্দি দেখেনি। মাগার তোদের ফাঁসি বা আমরা আমরা ফেসবুক, ইউটিউবে সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ এবং আনসেন্সরড দেখুম ইনশাআল্লাহ।" ওয়াও! গ্রেট ইনশাআল্লাহ তো বলছে ফাইন। ভাষাগুলো শুনেন ফাইন। ভালো কথা জম টুপি এখানে টুপি বলে নাই, টুপি বলেছে। "জম টুপি পইড়া আমাগো মজা নষ্ট করিস না মামা।" ঠিক আছে? এরপরে যে আমাদের ইনকালাব জিন্দাবাদ বলি, বলছে এনকালাব আবার জিন্দাবাদও বলে নাই, জিন্দাবাদ। এরকম একটা কথা বলি। খুব নেগেটিভলি উনি কথাগুলো বলেছেন। ফাইন। আমি তার ফেসবুকে দেখলাম তার প্রায় ৩৮,০০০ মতো ফলোয়ার্স রয়েছে। ফাইন। এবং উনি এই কথাগুলো বলছেন। ফার্স্ট হচ্ছে উনি তো শাহবাগে একটা কনফার্ম। উনি শাহবাগ রিলেটেড সময়ে আমি যদি বলি ১৩, ১৪, ১৫ সময়ে অনেক কথাগুলো বলেছেন। এবং আ মাকসুদুল হক হঠাৎ এরকম হয়ে যাওয়া একজন শিল্পীর ব্যাপারটা তো আমরা ওভাবে বলি না আরকি। শিল্পীরা এত বেশি এক্সট্রিম লেভেলে যায়ও না। অনেকে আওয়ামী লীগের সাথেও ফেরদৌসের মতো, রিয়াজের মতো যদি বলি, আমরা জায়েদ খানের কথা বলতে পারি, আমরা মাহির কথা বলতে পারি, যারা বিভিন্নভাবে রিলেটেড ছিল। এগুলো আলাদা ব্যাপার। আমি ওদিকে যাচ্ছি না। বাট উনি এত এক্সট্রিম চলে হয়ে গেছে কেন? এই এক্সট্রিমিস্ট হওয়ার কারণটা কি আসলে? উনার পিছনে কি কেউ ইনভেস্ট করতেছে? বা উনি কি টাকা-পয়সা পাইতেছে কিনা? বা উনি ফান্ড পাইতেই পারে। এখন আওয়ামী লীগের তো লক্ষ, লক্ষ হাজার, হাজার কোটি টাকা। কেউ হয়তো টাকা-পয়সা দিতে পারে। দিলে তো কিছু একটা হবে, ফাইন। বা কথাও উনি লিখতে পারে, ভালোই বলতে পারে। সবকিছু মিলেই আমার কাছে মনে হয় উনাকে প্যাট্রোনাইজ করতেছে, ফাইন। উনি দেখেন ৮ ঘন্টা আগে আমি যখন এই ভিডিওটা করছি তার প্রায় ৮ ঘন্টা না ৯ ঘন্টা আগে উনি একটা আবার স্ট্যাটাস দিয়েছেন। "ওদের প্রতিটি হুমকি, প্রতিটি আঘাত রুখতে আমরা শিখেছি। ওদের স্বাধীন বাংলার পতাকা তলে আশ্রয় করে দিয়েছি।" এটা মাকসুদুর রহমান ১৯৯৬ সালে একটা মেনশন করে বলেছেন। উনি আবার বলেছেন, "শুভ সকাল লড়াকু বন্ধুরা। এই নিষিদ্ধ সময়ে হ্যাশট্যাগ দিবস। এই নিষিদ্ধ সময়ে হ্যাশট্যাগ চাপ দিয়ে আমার নতুন লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ো। ধন্যবাদ।" সরাসরি উনি এজেন্ডা বাস্তবায়ন করতেছে। কারণ উনি এই স্ট্যাটাসে দেখেন বলছে যে, "এই নিষিদ্ধ সময়ে হ্যাশট্যাগ দিয়ে আমার লেখাগুলো পড়ো।" এই নিষিদ্ধ সময় নিয়ে উনি অন্তর্বর্তী সরকারের সময়টা বলতেছে। মানে মাফিয়া রেজিম যখন ফল ডাউন করছে তার পরবর্তী সময়টাকে বলছে নিষিদ্ধ সময়, যেটা রানিং আছে। এবং উনি কাজ করতেছে। সো আল্টিমেটলি এই স্ট্যাটাসটাতে কনফার্ম আপনারা যে উনি কাজ করতেছে। কার কাজ করতেছে? বোঝার না বুঝার কোনো কিছু নাই যে আপনি ভান করে রাখতে পারবেন যে, "না আমি তো বুঝতে পারতেছি না।" কার হয়ে কাজ করতেছে এটা বলার কোনো কি সুযোগ আছে? কোন রকম সুযোগ নেই। উনি আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে। ফাইন। টাকা পাইছে এটাও ড্যাম কনফার্ম হয়ে গেছে। আবার উনি এই নিষিদ্ধ সময়ে প্রচুর লেখা দিছে এবং এখানে একটা বলতে উনি আচ্ছা যাক উনি এই স্ট্যাটাস যে আমি হাসনাত আব্দুল্লাহ যে স্ট্যাটাস দিছে সেটার পরে উনি আমি তো পার্সোনালি মনে করছিলাম যে স্ট্যাটাস দিছে বা ভুলে এরকম দেওয়া হওয়ার পরে আবার ডিলিট করে দিতে পারে। জাহিদুর রহমান স্যারও এই সেম কথা একটা উনার বক্তব্যে বলেছেন। সো আমি পরবর্তী দেখলাম আসলে উনার ফেসবুকে আমি যখন ঢুকলাম পেজে আইডিতে ঢুকার পর দেখলাম যে উনি এখানে এটা ডিলিট করে নাই। উনি বলতেছে তারা আ মানে মনে করছে আমি ডরাইছি বা এই টাইপের আমি এটা ডিলিট করে নেই এটা রিপোর্টের কারণে চলে গিয়েছে এই টাইপের কথা বলতেছে।
ব্যাপারটা বোঝেন। আমি এগুলোর সবগুলো সারমর্ম টেম্পো জাস্ট ১-২ মিনিটে, বেশিক্ষণ আজকে নিব না। দেখেন উনি আরেকটা বলতেছে, "শান্তি চাইলে শান্তি দেব, হুমকি দিলে হুমকি, যুদ্ধ চাইলে যুদ্ধে হবে উত্তর। আমি কোনো পরাজিত প্রজন্মের প্রতিনিধিত্ব করি না।" গুড ফাইন, উনি করেন না। তো উনি এই টাইপের কথাগুলা এখন বলতেছেন এবং উনি কখনো বলেন নাই এর আগে। উনি ইনভেস্ট পাইছে, টাকা-পয়সা দিচ্ছে উনাকে কেউ প্যাট্রোনাইজ করলে তো এগুলার সুযোগ পাচ্ছে না। বাট মাকসুদুল হক হঠাৎ এরকম হওয়ার কারণটা কি? মাকসুদুল হককে নিয়ে কি কেউ, যেমন আমরা মোস্তফা সরোয়ার ফারুককে নিয়ে কথা হয়েছে উপদেষ্টা হওয়াতে বা অনেক বিষয় আসছে। মোস্তফা সরোয়ার ফারুক তো তার চেয়ে বেশি আ গণমানুষ চিনে, তাকে জানে। মোস্তফা সরোয়ার ফারুককে নিয়ে মানুষের, মানে আমি যদি বলি মেক্সিমাম তার সম্পর্কে অনেক কথা বলবেন। মাকসুদুল হককে নিয়ে অনেকে কথা বলতে পারবে না। মাকসুদুল হক কে সেটা অনেকে চেনে না। বাট এই মাকসুদুল হক হঠাৎ এরকম হয়ে যাওয়ার, আমার কাছে যেটা মনে হচ্ছে আওয়ামী লীগ তার কিছু ফিক্সড এজেন্ডা বাস্তবায়ন করছে। ফিক্সড কিছু মানুষকে ধরে রাখছে। যাদেরকে দিয়ে অর্থায়ন করা হচ্ছে এবং ইনভেস্ট করছে এবং ইনভেস্ট করে সরকারকে বিভিন্ন প্রশ্নবিদ্ধ করবে, এমন কিছু কথা বলবে। এবং নির্লজ্জা ওদের কথা বলার টোন গুলো আপনি দেখেন। আমার কাছে মনে হয় নাই, মানে ১৬ টা বছর তো আপনি কথা বলতে পারতাম না আমরা কেউ। আমি নিজেও কথা বলতে পারিনি। কেউ কথা বলতে পারেনি। সো কথা না, না বলার কারণে তো কত মানুষ সামনে চলে গেছে। কিছু ছোটখাটো স্ট্যাটাস দেওয়ার কারণে ডিবি ধরে নিয়ে গেছে, এসব বিষয় অনেকগুলো আমরা শুনেছি। বাট কথা বলতে পারলে কি হতো? সে জায়গায় সে কিভাবে কথা বলছে দেখেন অন্তর্বর্তী সরকার। সে জানে যে এখন কোনো ওভাবে গভর্নমেন্ট নাই, নির্বাচিত সরকার নাই। নির্বাচিত সরকার থাকলেও আসলে আওয়ামী লীগের মতো কেউ করবে না। এটা আমি বিশ্বাস করি অন্ততপক্ষে। বাট সে এই কথাগুলো বলার সাহস পাচ্ছে। এবং খুব নির্লজ্জভাবে কথা বলে এবং তার ফেসবুকটা আপনি যদি স্ক্রল করে দেখেন, নিউজ ফিডে দেখবেন যে অনেক বাজে বক্তব্য, কথাবার্তা, টোন এবং পিনাকি নিয়ে একটা কথা উনি স্ট্যাটাস দিয়েছেন। সো আল্টিমেটলি উনি খুব নেশাগ্রস্ত অবস্থায় এই ধরনের কাজগুলো করতেছেন, অথবা উনি সোজাসাপটা হিসাবে উনাকে ইনভেস্ট করছে। ইনভেস্টের কারণে উনি এই কথাগুলো বলছেন। এমন বলতে থাকবে। উনি ৯ ঘন্টা আগে যে কথাটা বলছেন, দ্যাট মিনস ইনি এর আগে আরো কত কথা বলছেন আপনাকে তো আমি বললাম। এই মাকসুদুল হকের সাথে আরো কিছু মানুষ আসবে। আমি বলছি সাংস্কৃতিক অঙ্গনে যারা আমাদের আওয়ামী লীগ গভর্নমেন্টের, মাফিয়া গভর্নমেন্টের আ যারা সহযোদ্ধা ছিল, সহচর ছিল, তাদেরকে রুখে দিতে হবে এখনই। আমরা নুসরাত ফারিয়ার কথা জানি, আমরা নিপুণের কথা জানি, আমরা জায়েদ খানের কথা জানি, আমরা শাহরিয়ার নাজিম জয়ের কথা জানি। এরা কি এত ভালো হয়ে গেছে? মানে খুব ভালো, খুবই ভালো এরা। হঠাৎ ভালো হয়ে গেছে এরা। ফেরদৌস, রিয়াজ বা এরা তো একেবারে সরাসরি মানে জড়িত ছিল। তারিনের মতো অ্যাক্ট্রেসও ছিল। আরো অনেক। আমি এগুলোর নাম শেষ করতে পারব না। আপনারা সবাই জানেন। বাংলাদেশে কখনো কি এই কাহিনীগুলো হয়েছে? হয়নি। ঠিক বিজেপি স্টাইলের সাথে একটা কম্বিনেশন ম্যাচ করে এটা আওয়ামী লীগ গভর্নমেন্ট করছিল। ফাইন। বাট এদেরকে আপনি রুখে দিতে পারতেছেন? এখনো দিতে পারতেছেন না। এরা আশঙ্কা করে সাংস্কৃতিক অঙ্গনে যে মানি কি বলা যায়, নিরপেক্ষতা বা সাংস্কৃতিক অঙ্গনে যে একটা মুক্ত মনা, মুক্ত চিন্তার ব্যাপার-স্যাপারগুলো চলে যাবে। সেটা যদি কোনো গভর্নমেন্ট আসে, বিএনপি আসলে বিএনপির সাথে তো আ জামাত যদি আসে তো ওটা তো কোনো কথাই নাই। এটা আলাদা একটা ব্যাপার। ইসলামী দলগুলো মিলে যদি কোনো, মানে এগুলো তো আমি পরের কতগুলো বলতেছি। এই বিষয়গুলো নিয়ে ওরা চিন্তা ভাবনা করে। মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট ওদেরকে প্যাট্রোনাইজ করছে। একেকজনের টাকা-পয়সা পাইছে। বাংলাদেশে যদি বলা যায় যে আমরা যে ইন্ডিয়ান মানে ফিল্মগুলোতে, মুভিগুলোতে দেখতাম, এই যে বিভিন্ন, মানে আমি বলব মিনিস্টার বা হচ্ছে এমপি টাইপের রিলেটেড যে বিভিন্ন রকম মিডিয়ার ব্যক্তিগুলোর সাথে কানেক্টিভিটি, যেগুলো ভিডিওতে মানে ফিল্মে দেখা যেত, সেগুলো বাংলাদেশেও স্টার্ট হয়েছে। ভাবতে পারেন আপনি এটা? বাংলাদেশের রিয়েলিটি, মানে ফিল্মে যা হয় তার রিয়েলিটিতে হচ্ছে। সেটাই করছে। করার পরে এখন সেটাকে একটা মানে এটাকে কি বলা যায়? ইন্ডাস্ট্রি হিসেবে চিন্তা করতেছে। ইনকাম চিন্তা ভাবনা করতেছে। ট্রান্সেকশন চিন্তা করতেছে। পকেটে টাকা-পয়সা আসার চিন্তা ভাবনা করতেছে। রাইট নাও একজন অ্যাক্ট্রেস বা একজন নরমাল সেলিব্রিটি যে কনটেন্ট ক্রিয়েটর, সে কনটেন্ট ক্রিয়েট করছে। আমি Facebook এ কনটেন্ট ক্রিয়েটর কি পরিমাণ টাকা পায় আমরা কম বেশ জানি। মাসে ৩,০০,০০০, ৫,০০,০০০, ৬,০০,০০০ টাকা ইনকাম হয়। কেমনে হয়? আমি বলছি না সব ইলিগাল বা অন্য উপায়ে ইনকাম হচ্ছে। বাট এদের একটা কানেক্টিভিটি আছে। এরা বিভিন্ন জায়গায় প্যাট্রোনাইজ হইছে। এটা অস্বীকার না। এরা কাজ করছে। তো যারা কাজ করছে তাদেরকে আবার যেকোনোভাবে আনতে হবে। আমি এটা এখনই বলতেছি আপনাকে। এরা কিছুদিন পর আবার আওয়ামী লীগের বিভিন্ন এজেন্ট হয়ে কাজ করবে। বিভিন্নজন বিভিন্নভাবে কাজ করবে। তার একটা বড় উদাহরণ হচ্ছে এই মাকসুদুল হক। আর কোন কিছু না। এটা না বুঝলে আমার কিছু নেই। আপনাদেরকে আমি বুঝাতে পারিনি। আমার কাছে মনে হয় পার্সোনালি বুঝাইতে পারিনি। ডেইলি স্টার, প্রথম আলো এবং এই যে আপনার চ্যানেল আইট সহ আর অন্যান্য যে ৭১ টেলিভিশন চ্যানেলের কথা বলেছেন, আমাদের পিনাকি ভট্টাচার্য কথা বলেছেন, আমাদের আ অনলাইন অ্যাক্টিভিস্ট যেমন ইলিয়াস হোসেন কথা বলেছেন, কনক স্যারের মতো, উনারা তো খুবই প্রথিতযশা এবং সবাই মানুষজন চেনে, উনাদের কথা বলেছেন। আপনাদেরকে বুঝাতে পারছে? আমরা এখন আমরা কোনো মানববন্ধন করছি ওদের জন্য? মানে এদের বিরুদ্ধে আমাদের কোনো কথা হইছে? আমরা পিনাকি নিয়ে কথা বলি নাই। আমরা
ইলিয়াসদেরকে নিয়ে কথা বলি নাই। কিন্তু এরা আমাদের সবচেয়ে আন্দোলনে কাজ করছে না? তো আল্টিমেটলি এরা কিভাবে কাজ করবে আমি আপনারে বলি, আবারও বলতেছি। আপনাকে বিভিন্ন রকমে আমাদেরকে ফাঁদে ফেলবে আস্তে। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে। ইসলাম নিয়ে কথা বলবে। তারপর হচ্ছে যে মোল্লাদেরকে নিয়ে কথা বলবে। মানে ইসলাম জিনিসটা দেখলেও তো গা জ্বালা দেয়, তাই না? এই সবকিছু উদাহরণ দিছে মাকসুদুল হক। আমি বললাম স্টার্টিং হইলো মাত্র। সামনে আরো দেখবেন, সামনে আরো দেখবেন। আমি বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। সবাইকে আমার বক্তব্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি মাকসুদুল হকের পেজ একটু ঘুরে আসুন, দেখে আসুন। তার বক্তব্যের টোন গুলা কেমন, কথাগুলো কেমন। সবাইকে অসংখ্য ধন্য